যে পুলিশ বাহিনী অঝরে গুলি করতো এবং 16-17 বছর যেটা গোপালগঞ্জের পুলিশ বাহিনী তৈরি হয়েছে, সেই গোপালগঞ্জেরই পুলিশ বাহিনীটা যদি সম্পূর্ণভাবে সংস্কার না করে আবার তাদেরকে কোনো রকমে এই টালবাহানা করে সব সিনিয়র বানায় দিয়ে তাদেরকে বানায় দেওয়া হয়েছে, যে পুলিশ বাহিনীর একজন ব্যক্তি বাহার যিনি সিনহা কেসের সাথে সরাসরি জড়িত, যার ভয়েস পাওয়া গেছে, তাকে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টায় অ্যাডভাইজার হিসেবে বসাইছেন, তার মানে অ্যাডভাইজারের অ্যাডভাইজার। মানে এই দেশের মতো দুর্ভাগ্যজনক তো আর কিছু হইতে পারে না। তার মানে হচ্ছে পুলিশ বাহিনীটাকে আমরা সবচেয়ে রিস্কি মনে করি, কারণ পুলিশ বাহিনীকে সংস্কার না করে পুলিশকে দিয়ে এই ইলেকশন করানো মানে হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর, তারাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর, কারণ তাদের কাছে তো আবার অস্ত্র ফেরত গেছে, মানুষের কাছে তো আর অস্ত্র নাই। তো এই জন্য হচ্ছে যে এটা একটা মানে খুবই রিস্কি ফ্যাক্টরে আমরা যাচ্ছি। তারপরও আমাদেরকে ইলেকশন ছাড়ার কোনো আসলে কোনো এক্সট্রা কোনো অপশনই নাই। আমাদেরকে গণভোট হতে হবে, গণভোটে এই অধিকারটাকে রেজিস্টার্ড করতে হবে এবং আমাদেরকে ইলেকশনে আমরা যাকে জিতাতে চাই, যাকেই যেতে চাই, আমরা আমার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে চাই, সেই জিনিসটা সৃষ্টি করতে হবে। তার মধ্যে মানে আমরা নির্বাচনকালীন কাঠামো যেগুলো আছে তার মধ্যে যেমন ধরেন নির্বাচন কমিশনার এবং প্রত্যেকটা এলাকায় যিনি নির্বাচন কমিশন নির্বাচিত হচ্ছেন সেটা হচ্ছে ডিসি এবং নিরাপত্তার জন্য হচ্ছে এসপি। এই দুজনকে কিভাবে প্রশ্নের সম্মুখীন করা যায়, একটা স্বচ্ছতা আনা যায়, সেটার ব্যাপারে প্রথম দিকে খুবই ঘোলাটে দেখতেছিলাম। মনে হচ্ছিল যে পুরাপুরি ওই প্রশাসন তাদের ইচ্ছা মতো কিছু লোক সাজা দিছে, কিন্তু যাই হোক সময়ের সাথে যেটা বোঝা যাচ্ছে যে এটার কিছু কিছু বিষয়ে তাদের ভূমিকাগুলো চেঞ্জ হয়েছে, মানে ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি শুরু হয়েছে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বড় রিস্কে যে দলটা পড়ে যায় সেটা হচ্ছে বিএনপি। কেন বিএনপি পড়ে যায় তার মধ্যে আমি একটু মানে আমি বলবো যে বিএনপির সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে যেটা, সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের সাথে কিছু জায়গায় সমর্থন জানিয়ে ফেলেছে এবং তাদের মধ্যে সবচেয়ে রিসেন্ট ডেজের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা বক্তব্য শুনেছি, সেটা হচ্ছে যিনি আমাদের পিপি ছিলেন, যে ব্যক্তি উনি বিএনপি থেকে একজন ইলেকশন দাঁড়িয়েছেন, উনি বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে জামাত ইসলামী যখন রিট পিটিশন করেছিল আমি সেই রিট পিটিশনটা থামিয়েছি। এর থেকে দুর্ভাগ্যজনক স্টেটমেন্ট তো আর হইতে পারে না। এটা এইরকম একটা স্টেটমেন্টের জন্য পুরো বিএনপিকেই মানুষ দোষারোপ করে। যেমন হাদির ব্যাপারে তো স্পষ্টভাবে দোষারোপ করতে পারছে না, কারণ এটা আইনগত বৈধতার দরকার, মানে ইনভেস্টিগেশন অফিসার এটা বলতে হবে, কিন্তু বোঝা যাচ্ছে যে তার প্রতিপক্ষ ছিল মির্জা আব্বাস, তিনি যে এটার সাথে ইন্ধন জোগান নাই এটা তো মানে আমি উড়াই দিতে পারবো না। কিন্তু এখানে বিএনপি সরাসরি যেখানে জড়িত হয়ে যাচ্ছে সেটা কোন জায়গাটায়, সেটা হচ্ছে এই যে একজন মানে বক্তব্য দিয়েছেন যে আমাদের কি বলে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো উনি অ্যাটর্নি জেনারেল বলতেছেন যে আমি আওয়ামী লীগকে বৈধতা চ্যালেঞ্জ করাটাকে আমি থামিয়ে দিয়েছি। এই যে থামাই দিয়েছেন উনি যে বিএনপি করেন, এটার কারণে বিএনপি মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, নাম্বার 1। আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রশাসন যে দুর্নীতিবাজ এবং এই দুর্নীতিবাজ প্রশাসন যে বিএনপিকেই চাচ্ছে, এইটা যখন ন্যাক্কারভাবে প্রকাশ পেয়ে গেছে, কিভাবে প্রকাশ পেয়ে গেছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইলেকশন কমিশনে অনেকগুলো রিট হয়েছিল, সেটার জন্য দ্বৈততার সৃষ্টি হয়েছে। একটা দ্বৈততা হচ্ছে আপনি কাউকে কাউকে সেম আইনে বাতিল করে দিয়েছেন আর কাউকে কাউকে সেম আইনে আবার রেখে দিয়েছেন। এই যে আইনের যে দুই দিকে করেছেন, এটাতে ইলেকশন কমিশন বাদ দিয়েছে, তাদেরকে কেন বাদ দিয়েছে? মানে তাদেরকেও তো কারো পরামর্শে বাদ দিয়েছে, মানে যেই সিটগুলো তাদের দরকার, যেই সিটগুলো সরকার থেকে বা কোনো জায়গা থেকে মানে সবুজ সংকেত এসেছে, সেই সিটগুলোকে তারা বাদ দিয়েছে, সেই মানে সেই প্রার্থীদেরকে। আবার ব্যাপারে এগুলো আসেনি তাদেরকে ছেড়ে দিয়েছে। তো এখানে নিশ্চয়ই ভিতরে আরেকটা মানে গোষ্ঠীও কাজ করছে। আমি আপনাকে এর আগের একটা টক শোতে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে বিএনপি যা যা ভুল করবে তার বেনিফিট পাবে হচ্ছে জামাত। এখন বিএনপির মানে আমাদের দলনেতা, আমি তাকে দেশে আসার ব্যাপারে আমি আপনার এখানে একটা টক শোতে খুব জোরালোভাবে বলেছিলাম যে উনি দেশে আসা দরকার, মানুষের পাশে দাঁড়ানো দরকার, আমাদের নেতার একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। তো আমি খুব খুশি হয়েছিলাম যখন উনি দেশে আসলেন, শুরু করলেন, কিন্তু প্রথম ওয়ার্ডটাতেই আমি তখন আমার কাছে সন্দেহ তৈরি হলো, হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। মানে মানুষকে উই হ্যাভ এ প্ল্যান। আমার কথা হচ্ছে দেখেন, আমি একজন কনসালটেন্সি করি, আমরা যখন একটা প্ল্যান তৈরি করি আমি কোনোদিন বলতে পারি না যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এই কথা বলতে পারি না। আমরা বলতে পারি যে প্ল্যানটা আমাদের নাম কি, প্ল্যানটা আমরা কিভাবে তৈরি করব, এই প্ল্যানের সাথে যতগুলো
অঙ্গ সংগঠন মানে থাকবে। ধরেন আমি একটা মানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করি, আমি এটা কনসালটেন্সি করি, আমি এটা টিম লিডার হই। টিম লিডার যখন হই, আমার সাথে যেমন 11 জন লোক কাজ করেছেন। কেউ একজন এনভায়রনমেন্টাল নিয়ে কাজ করেন, কেউ একজন ফাইন্যান্স নিয়ে কাজ করেন, কেউ একজন এক্সপার্ট হচ্ছেন যিনি গ্রিড নিয়ে কাজ করেন, কেউ একজন আছেন মানে জিওপলিটিক্স এর ইমপ্লিকেশন কি হবে, সোশ্যাল ইমপ্লিকেশন কি হবে, একজন সোশ্যাল এক্সপার্টও থাকেন। এতগুলো এক্সপার্টিস করে নিয়ে আমরা একটা মেথোলজি ফলো করে তারপরে যে বলি যে আমরা এই প্ল্যানে কাজ করব। ওনার প্ল্যানে কে কে কাজ করেছেন? উনি উনি ইউকে তে বসে প্ল্যানটা করে আসছেন না? ইউকে তে বসে কে কে প্ল্যানে ছিলেন? প্ল্যানে ছিলেন হচ্ছে আওয়ামী লীগের যারা টাকা বানাইছে, যেমন ধরেন নগদের এমডি তানভীর, এস আলমের উনি, ওনারা যে ওনাকে 1 মাস ধরে বসে ফিউচার প্ল্যান করে কি প্ল্যান দিল, ওই যে একটা কি কার্ড, ফ্যামিলি কার্ড। এই টাকাটা কই থেকে আসবে? একটা ফ্যামিলি কার্ডে যদি উনি ২,২৫০ টাকা দেবে, এই টাকাটা তো ওনাকে রাজস্ব থেকে ইনকাম করে মানুষকে বেনিফিটটা দিতে হবে। প্ল্যান যখন আমি বলবো, প্ল্যানের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। ইনকাম ভার্সেস এক্সপেন্সেস। উনি রাজস্ব খরচ করে দিয়ে একটা মানুষকে যে দিবেন, ইনকামটা করতে হবে, সেটা কি উনি বলছেন? তা তো উনি বলেন নাই। তাহলে দেশ চালায় সরকার যেভাবে দেশ চালায় সেভাবে কার্ড আসবে। দাঁড়ান, আমি আসতেছি। সরকার তো এই মুহূর্তে ডেপ্টে আছে। এই আগের সরকার হচ্ছে $234 বিলিয়ন চুরি করে বিদেশে নিয়ে গেছে। সেটার কি দায়ভার প্রত্যেকটা মাথা পিছু প্রত্যেকের দায়ভার আছে। আমিও ওখানে দেনায় পড়ে থাকবো। আমার এই যে পদ্মা ব্রিজ দিয়ে গেছে, বাট এই পদ্মা ব্রিজের টাকা তো শোধ করতে হবে। আমাকে যে এই টানেল দিয়ে গেছে, টানেলের টাকা শোধ করতে হবে। মেট্রো রেল দিয়ে গেছে, মেট্রো রেলের টাকা শোধ করতে হবে। এটা তো ফ্রি না। কেউ তোমাকে এসে ফ্রি দান করে দিয়ে যায় নাই। তার মানে হচ্ছে এগুলো প্রত্যেকটা টাকার, এবং এই টাকাতে যে জিনিসটা ওই যে বললাম যে শেখ মুজিবর নিয়ে হচ্ছে যে সিনেমাটা তৈরি হয়েছে, সেই সিনেমাটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে খরচ করা সিনেমা। 4,116 কোটি টাকা দিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে। তার মানে টাকা চুরির পরিমাণ, একটা সিনেমা তৈরি করতে কোনো জায়গায় 10 লাখ টাকা খরচ করে, সেটা 4,000 কোটি টাকা খরচ হয়। এই টাকাটা যে পাম্পিং আউট হয়ে গেছে, এই টাকাটাকে ফেরত নিয়ে আসতে হবে না? এবং এই টাকাটা যারা চুরি করছে, তারা ধরেন এই যে অস্ট্রেলিয়াতে বসে বিভিন্ন বাড়ি কিনতেছে, কানাডায় বসে বেগমপাড়ায় বাড়ি কিনছে, ইউকেতে বাড়ি কিনতেছে। এই যে বাড়ি কিনতেছে, তার থেকে সবচেয়ে বড় টাকাটা ঢুকছে হচ্ছে ইন্ডিয়া শেয়ার মার্কেটে। আপনি যান শেয়ার মার্কেটে যেয়ে দেখবেন, বিভিন্ন ব্রোকারেজ হাউসে মিনিমাম $60 বিলিয়ন বাংলাদেশি টাকা শুধু ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আছে। এই শেয়ার মার্কেটে ওরা একটা নিয়ম পলিসি করছে, বাংলাদেশের এই যে যারা শেয়ার বিজনেসে ঢুকবে তাদের টাকা পাম্প করার জন্য। হ্যাঁ, মানে দুর্ভাগ্য, মানে আমাদের টাকাগুলো এইখানে যে ব্যবসা করতেছে, আর আমরা এখানে বসে দেনাগিরি করতেছি। এবং এই প্ল্যানটা কিভাবে টাকাটা ফেরত নিয়ে আসে, এই প্ল্যান যদি তারেক জিয়া সাহেব দিতেন, আমি আমার থেকে খুশি কেউ হইতো না। আমি হয়তো সবার আগে খুশি হয়ে বলতাম যে ওনার মতো নেতা আমার দরকার। উনি কি সেই প্ল্যান দিতে পারছেন যে কিভাবে হ্যাঁ, উনি কি প্ল্যানটা দিচ্ছেন? উনি ধরেন একটা ভেঞ্চার ক্যাপিটাল খুলবেন, যেখানে এই কালো টাকা ঢুকায় আবার সেই টাকাটাকে উনি বলবেন, ওনার নাম দিয়ে নিয়ে এসে বলবেন যে আমি ফ্যামিলি কার্ড দিব। এই ধরনের যুক্তিকতা দিয়ে মানুষকে বোকা বানানো 2025 সালে যারা যখন মানুষ পড়ালেখা করে, যারা যখন ইন্টেলিজেন্স নিয়ে বোঝে, তাদেরকে বোকা বানানোটা খুব দুর্ভাগ্য। জেনজি এত বোকা না। জেনজিরা পড়াশোনার মেথোলজি বোঝে। হ্যাঁ, পড়ে কম, আড্ডা দেয় বেশি, কিন্তু তারা থিওরি বোঝে যে কোন জায়গা থেকে খুব সহজে তথ্যকে চ্যালেঞ্জ করা যাবে। তো ওনার এই সকল থিওরি গুলো সবচেয়ে মার খাইছে। উনি মাঠে নিয়ে এসে যে তথ্য দিয়ে শুরু করেছেন, মাঠ প্রথমেই একদম সেনাবাহিনী দিয়ে ঘিরে ওনাকে রাজা বানায় নিয়ে এসে রাজা দিয়ে দেখানো হয়েছে যে উনি কিন্তু আমাদের রাজা, ওনাকেই কিন্তু ভোট দিতে হবে কারণ উনি আমাদের রাজা। এই জিনিসটা মানুষ খায় নাই, বরঞ্চ নেগেটিভ হয়ে গেছে। উনি যেমন প্রতীকীতে ভোট দিতে বলছেন, এটাতে ওনার ক্ষতি হলো, কারণ প্রতীকী অলরেডি কোশ্চেন মার্ক হয়ে গেছে যে বিএনপি সামহাউ অর আদার আওয়ামী লীগকে তারা অ্যাকোমোডেট করতেছে। এখন আপনি যতই গালি দেন জামাত ইসলামকে, যতই বলেন রাজাকার, যতই বলেন ৭১-এর যুদ্ধ, মানুষ এই জিনিসগুলো শুনতে যে শব্দগুলোতে মানুষের যেটা কার্ডের কথা বলছেন, সেটা তো জামাতের ক্ষেত্রেও আসে। জামাত কিভাবে বিনা